আমার মনে হয় এই 12 ভাতার এই মেয়েটা নিজেও জানে না যে এই বাচ্চাটা কার। একদম চুপ। আলবির জোরালো কণ্ঠে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠলো। একদম নিজেদের সীমা লঙ্ঘন করবে না। আপনাদের সাহস হয় কি করে আমার সামনে এই ধরনের মন্তব্য করার? শাহনাজ বেগম বললেন, তুই যতই আমাদের উপরে চিল্লাস না কেন, তুই নিজেও কি একদম জোর দিয়ে বলতে পারবি ওটা তোর বাচ্চা? আলবি শাহনাজ বেগমের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাদেরকে কেউ কখনো এরকম প্রশ্ন করেছিল? কেউ জিজ্ঞেস করেছিল যে আমি ওসমান মির্জার ছেলে কিনা? কাকিমা, আপনার কে কি কেউ আঙুল তুলে জিজ্ঞেস করেছিল যে ইয়ামিন মির্জার ছেলে কিনা? ফুপি, আপনাকে কেউ করেছিল এই ধরনের প্রশ্ন? আলবির কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আলবির দিকে তাকিয়ে আসছে। তাহলে আপনারা কোন সাহসে এই ধরনের প্রশ্ন করছেন? শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, অভি, তুই ভুলে যাসনি আমি বনেদি পরিবারের মেয়ে। কখনো তোর মায়ের চরিত্র নিয়ে কাউকে বাজে মন্তব্য করতে শুনেছিস? কেউ বাজে মন্তব্য এই জন্যই করতে পারিনি কারণ আমার চরিত্রে এই পর্যন্ত কোনো দাগ লাগাতে দেইনি আমি। সেজন্যই আমাকে কেউ প্রশ্ন করতে আসেনি যে তুই ওসমান মির্জার ছেলে কিনা। শুনে রাখ, আমাদের সাথে তোর চরিত্রহীনা বইয়ের তুলনা করতে আসিস না। তোর বইয়ের চরিত্রের দাগ আছে বিধায় ওকে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। আলবি বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে জানে আলবিকে তারা পছন্দ করে না, সেজন্যই সুযোগ পেয়ে সবাই মিলে এভাবে আক্রমণ করছে। আর এই সুযোগটা মূলত অলি তাদেরকে দিয়েছে। আলবি কারোর দিকে না তাকিয়ে বেসিন থেকে হাতটা ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলো। অলি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও আলবিকে চলে যেতে দেখে সেও তার পিছু পিছু ছুটে গেল। আলবি গাড়ির দরজা খোলার উদ্দেশ্যে হাত বাড়াতেই অলিকে তার দিকে ছুটে আসতে দেখে থমকে যায়। অলি কোনো কিছু না বলে চুপচাপ আলবির সামনে এসে দাঁড়ায়। কি চাই? পিছু পিছু ঘুরছো কেন? অলি নিজের চোখ জোড়া মুছে মাথা নত করে বলল, আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। আলবি ঘুরে দাঁড়ালো অলির দিকে। আমার সাথে কোথায় যাবে? অলি কিছুক্ষণ ঠোঁট চেপে পেভমেন্টের দিকে তাকিয়ে রইল, তারপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, 2 দিন আগে আমার মা অ্যাক্সিডেন্ট করেছিলেন, তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আপনার বন্ধু রিফাত নোমান ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়ে নিয়েছিল। আমি এখন পর্যন্ত জানি না আমার মা কেমন আছে। যদি আপনি আমাকে সেখানে নিয়ে যেতেন। আলবি অবাক হয়ে বলল, ওয়েট, আম্মু কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন? আমি তো এই বিষয়ে কিছুই জানতে পারলাম না। অলি কান্না আটকে বলল, সব থেকে ফেরার সময় ছিনতাইকারী মায়ের ব্যাগ নিয়ে যাওয়ায় মা তাদের পিছু পিছু গেছে, তখনই উল্টো দিক থেকে আসা একটা গাড়ির সাথে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আপনাকে অনেক কল দিয়েছিলাম, কিন্তু আপনার ফোন তো অনেক দিন ধরে বন্ধ বলছে। আলবি কিছুক্ষণ ভেবে বলল, তুমি বললে যে তোমাকে সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল, তার মানে গতকালকের সবকিছু তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ফোর্সফুলি করানো হয়েছিল, তাই তো? অলি উপরে নিচে মাথা নাড়ালো। আলবি বলল, তাহলে এখন তুমি ছাড়া পেলে কিভাবে? তারা তোমাকে এমনি এমনি ছেড়ে দিল? অলি বেশি কিছু না ভেবে বলে ওঠে, আমাকে ভয় দেখিয়ে ডিভোর্স পেপারে সাইন দিতে বলেছিল। তাদের প্ল্যান ছিল ডিভোর্স পেপারে সাইন করিয়ে আমাকে মেরে ফেলবে। ভাগ্যিস নোমান ভাইয়া ছিল, নইলে তো এতক্ষণে ওরা আর আমার বাবুকে মেরে ফেলতো। সত্যি নোমান ভাইয়া অনেক ভালো। অলির মুখে নোমানের প্রশংসা শুনে আলবি বেশ রেগে যায়। অলি সেটা না বুঝে বলে ওঠে, আপনার কাজ শেষ হলে কি আমাকে একবার মায়ের কাছে নিয়ে যাবেন? আলবি কোনো কিছু না ভেবে বলে ওঠে, পারবো না, তুমি বরং তোমার নোম্যান সাইয়ার সাথে চলে যাও। সে তো অনেক ভালো, তাই না? তোমাকে সেফলি তোমার মায়ের সাথে দেখা করিয়ে দিবে। কথাটা বলে আলবি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠতে বসতে যাবে, তখনই অলি পেছন থেকে আলবির ওভারকোটের কোনা টেনে ধরে। আলবি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি চোখ জোড়া ছলছল করছে। আলবি একরাশ বিরক্তি নিয়ে বলল, ভাবছি চুক্তিনামায় আমিও শর্ত অ্যাড করব। এই যে সকাল থেকে তুমি আমার জামা কাপড় ধরে টানাটানি করছো, এটা আমার মোটেও ভালো লাগছে না। অলি আলবির ওভারকোট ছেড়ে দিল। প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে যান। আলবি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। তখনই অলি বলে ওঠে, আপনি আমাকে রেখে গেলে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব। এই জীবনে আর কখনো আপনার মুখোমুখি হব না। আলবি গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে বলল, তা তো জানি, এখন তো তোমার যাওয়ার জায়গাটাও আছে, তাই না? তো তোমার সেই শুদ্ধ পুরুষ নোম্যানের কাছে যাবে নাকি অন্য কারো কাছে যাবে? অলি কিছু একটা ভেবে বলে ওঠে, অফকোর্স আই ওয়ান্ট টেল ইউ। অলির কথায় আলবি স্তব্ধ হয়ে যায়। মেয়েটা সুযোগ পেলে তার কথা তাকে ঘুরিয়ে দেয়। আলবিকে চুপচাপ বসে থাকতে দেখে অলি উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো। আলবি না থাকলে তাকে নিজের জন্য একটা সেফ প্লেস খুঁজতে হবে। তার হাতে বেশি সময় নেই, না জানি ওইদিকে নোমানের উপর দিয়ে কি ঝড় বের হচ্ছে। অলি কয়েক পা এগিয়ে যেতেই আলবি পেছন থেকে ডেকে ওঠে, মিসেস অলি তাসনিম মির্জা, আপনার দু চোখ যেন আমার দিকে ছাড়া আর অন্য কোনো দিকে না যায়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস, তাড়াতাড়ি আমার দিকে চলে আসুন, কুইক। অলির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। এই মুহূর্তে আলবির সাথে থাকাটাই তার জন্য সবচাইতে সেফ, কারণ আলবি কোনো ক্ষতি সেই গুলো করবে না। যদিও অলি জানে যে আলবিকে দ্বিতীয় বিয়ে করিয়ে তাদের কি এমন লাভ হবে বা অলিকে তাদের ঠিক কি কাজে লাগবে, এটা সে জানে না। তবে রিফাতের কথাগুলো থেকেই অলি বুঝে গেছে আপাতত আলবির কোনো ক্ষতি তারা করবে না। অলি দ্রুত পায়ে আলবির দিকে চলে যায়। আলবি অলির জন্য ডোর ওপেন করতেই অলি গাড়িতে উঠে বসে। বেলা 11টা বাজে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, কারণ অফিস রুমের পরিবেশ নিস্তব্ধ। বড় একজোড়া জানালা দিয়ে রোদের নরম আলো এসে পড়েছে সাদা পর্দার উপরে। পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের রেখা ছায়া ফেলেছে অফিস রুমের এক
এক কোণে রাখা ধূসর রঙের সোফার উপর। সেই সোফাতেই বসে আসতে অলি। সে নিঃশব্দে বসে আসতে, কিন্তু চোখে মুখে বিরক্তি স্পষ্ট। দুই কোণই হাঁটুর উপরে ভর করে থুতনি ঠেকিয়ে রেখেছে তালুর ভেতর। তার পায়ের তালু দুটো বারবার কমপ্লেটের গায়ের সাথে ঘষা খাচ্ছে। কখনো সে আলবির দিকে তাকায়, কখনো দেওয়ালে ঝুলে থাকা কালো ফ্রেমের অদ্ভুত কিছু আর্ট দেখে। কয়েক মিনিট পর পরই সে বিরক্তির মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অলির সামনে বসা আলভি একেবারে ডুবে আছে নিজের কাজে। চোখ দুটো স্ক্রিনে আটকে একের পর এক মেইল পড়ছে, প্রেজেন্টেশন যাচাই করছে, মাঝে মাঝে কিবোর্ডে টাইপ করার শব্দ ভেঙে দিচ্ছে অফিস রুমের নিস্তব্ধতা। আলভির ডেস্কের পাশে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেই খেয়াল সে করছে না। রুমে থাকা সেন্টের মৃদু সুবাস আর এসিড ঠান্ডা বাতাসে অলির অস্থির মন শান্ত হচ্ছে না। অলি শুধু ভাবছে কখন সে মায়ের কাছে যাবে। মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তার। হঠাৎ করে অলির পেট থেকে গুড় গুড় শব্দ ভেসে আসে। অলি আটকে উঠে আলবির দিকে তাকায়। আলবি শুনেছে কিনা বোঝার চেষ্টা করে, কিন্তু না। আলবি তখনও মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড যেতেই আলবি আঙুল থেমে যায়। সে আস্তে করে মনিটর থেকে চোখ সরিয়ে অলির দিকে তাকায়। অলি এখন সোফার পাশের বালিশে হেলান দিয়ে চোখ বুজে আছে, ঠোঁটের কোণে ক্লান্তি। আলবির মনে পড়ে যে অলি সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খায়নি। কাজের প্রেসারে সে ভুলে গিয়েছিল। আলবি অলির থেকে চোখ সরিয়ে তার প্রিয় সোহেলকে মেল পাঠালো, আমার অফিসে খাবার পাঠিয়ে দাও। সোহেল নিজের ডেস্কে বসে কাজ করছিল। আলবির মেল দেখে বেশ অবাক হয়ে যায়, তবে পরক্ষণে মনে পড়ে যে আজকে মিসেস তাসিম মির্জার ভাবনাটা মাথায় আসতেই সোহেল জিজ্ঞেস করে, কি খাবার পাঠাবো স্যার? নুডলস, স্যান্ডউইচ, পেস্ট্রি আর জুস, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। মেলটা পাঠিয়ে আলবি পুনরায় অলির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ড্যাম গার্ল। পুতার লেগেছে সেটা মুখ ফুটে বলতে পারছে না। আমার সাথে যত স্বপ্নেক আমি ওই নোম্যানের সাথে গিয়ে তো ভালোই নুডলস অর্ডার করে খেতে পেরেছিল। আগ পুনরায় কাজে মন দেয় যেন কিছুই হয়নি। 15 মিনিট পেরোতেই কেউ একজন দরজায় নক করে, যার শব্দে অলি তড়িঘড়ি করে উঠে বসে নিজের মাথার ওড়না ঠিক করে নেয়। বরখা না পরে আসাতে তার একটু অস্বস্তি লাগছে, কিন্তু তখন বরখা পরে আসার মতো সময় ছিল না। তাছাড়া তার সব কাপড় চোপড় সে বাবার বাড়িতে রেখে এসেছে। আলবি স্ক্রিনের দিকে চোখ নিবন্ধ করে রেখেই ছোট্ট করে বলল, কামিন। অনুমতি পাওয়া মাত্রই একজন স্টাফ ট্রে ভর্তি খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে। ট্রে ভর্তি খাবার দেখে অলির চোখ আটকে যায়। স্টাফ ট্রেটা অলির সামনে টেবিলের উপরে রেখে অফিস রুম থেকে বেরিয়ে যায়। অলি একবার আলবির দিকে তাকায়, কিন্তু আলবি হাব ভাব দেখে মনে হচ্ছে সে নিজের কাছে অনেক ব্যস্ত। অলি বেশি কিছু না ভেবে নুডলসের বাটিটা হাতে নিয়ে খেতে লাগলো। পেটে প্রচন্ড ক্ষুধা থাকায় নুডলসটা যেন অমৃতর মতোই মনে হচ্ছে। অলির খাওয়ার গতি দেখে আলবির চোখ আটকে যায়। মেয়েটা এত বেশি ক্ষুধার্ত, তবুও চুপচাপ বসেছিল। খাওয়ার মাঝে হঠাৎ অলির চোখ যায় আলবির দিকে। আলবিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অলির মুখে খাবারটুকু যেন গিলতে ভুলে যায়। অলির রিয়াকশন দেখে আলবি চোখ সরিয়ে পুনরায় স্ক্রিনের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ যেতেই কাঁধের উপর কারো হাত স্পর্শে আলবি কুচকে পাশে তাকাতেই দেখলো অলি প্রেস্টি হাতে দাঁড়িয়ে আছে। হিসাই আলবি গম্ভীর কণ্ঠ শুনে অলি এক শুষ্ক ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সরি, আমি হয়তো আপনার জন্য আনা খাবারগুলো খেয়ে ফেলেছি। অলির কথা শুনে আলবি থমকে গেল। আলবিকে চুপ থাকতে দেখে অলি পুনরায় বলে ওঠে, আপনি এটা খেতে পারেন, আমি একটা হাতও লাগাইনি। আলবি একবার অলির হাতের থাকা পেস্ট্রির দিকে তাকিয়ে পুনরায় অলির দিকে তাকায়। আলবির সাথে চোখাচোখি হওয়া মাত্রই অলি মাথা নিচু করে নেয়। খাবারগুলো তোমার জন্য আনা হয়েছিল, তাই এটাও তুমি খেয়ে নাও। আলবির শীতল কণ্ঠে অলির শরীর অসাড় হয়ে গেল। সে প্লেটটা নিয়ে ফির আসার জন্য 2 পা এগিয়ে আবারও আলবির দিকে ফিরে তাকায়। আলবি এখনো অলির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। অলি একটু ইতস্তত বোধ করে ফেলেই বলে, আপনিও তো সকাল থেকে ব্রেকফাস্ট শেষ না করে চলে এসেছিলেন, আপনার ক্ষুধা লাগেনি? আলবি স্ক্রিনের দিকে ফোকাস করে বলল, কাজ করার সময় আমি ক্ষুধা অনুভব করি না, যাও এখান থেকে। এটা কিভাবে সম্ভব? এখন বেলা 11:30 বাজে, আর আপনি বলছেন কাজ করছেন, সেই জন্য ক্ষুধা অনুভব করছেন না। আমি অনেক ব্যস্ত আছি, বিরক্ত করো না। অলি আর বেশি কিছু না বলে আলবির কাছ থেকে সরে যায়। আলবি একবার আর চোখে অলির দিকে তাকিয়ে আবারও কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণ যেতে অলি আবারও আলবির পাশে এসে দাঁড়ালো। এই মুহূর্তে আসমা বানুর বলা একটা কথা তার মনে পড়েছে, আচ্ছা তুই কখনো এমন কিছু করেছিস যার জন্য আলবির তোর কথা মনে পড়বে? অলি সব ভাবনা সাইডে রেখে এক টুকরো পেস্ট্রি হাতে নিয়ে আলবির মুখের সামনে ধরলো। আচমকা এরকম হওয়াতে আলবি হল চকিয়ে অলির দিকে তাকায়। অলি দ্রুত গতিতে বলে ওঠে, দেখুন আমি নিজের হাতে খুব ভালো করে ধুয়ে এসেছি, আপনাকে কোনো কিছু অনুভব করতে হবে না, শুধু হা করুন। আলবি কিছু বলার জন্য মুখ খুলতেই অলি পেস্ট্রির টুকরো আলবির মুখে ঢুকিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় আলবির চোখ বড় বড় হয়ে যায়, তবে সে অলিকে কিছুই বলতে পারে না। আলবি চুপচাপ খেতে দেখে অলির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আলবি মুগ্ধ হয়ে অলির দিকে তাকিয়ে আছে। অলির গালের দাগগুলো কালচে রং ধারণ করতে শুরু করেছে। আলবি আনমনে অলির গালের হাত রেখে বলে ওঠে, এগুলো মেকআপ নয় তাই না? আলবির আলতো স্পর্শে অলি খানিকটা ব্যথা পেয়ে যায়। মুখ ফসকে বলে ফেলে, হাত ছড়ান প্লিজ। অলির কথাটা আলবির পছন্দ হলো না। সে নিজের
নিজের হাত সরিয়ে বলল, আমি তোমাকে স্পর্শ করার জন্য ডেসপারেট নই, জাস্ট মেকআপ গুলো একটু বেশি রিয়েলিস্টিক লাগছিল সেই জন্যই। আলবি কথাটা শেষ করতে পারলো না, তার আগে অলি নিজের দু হাত দিয়ে আলবির ডান হাতটা ধরলো। তারপর আলবি সেই হাতটা নিজের গালে ঠেকালো। আলবি অবাক চোখে অলির দিকে তাকিয়ে আছে। অলির হাতের কম্পন সে অনুভব করতে পারছে। অলির হাত দুটো অসম্ভব রকমের কাঁপছে। অলি জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে বলে ওঠে, আপনি আমাকে যখন ইচ্ছা তখন স্পর্শ করতে পারেন, আমি অনুমতি দিয়ে দিলাম। 1 আর 3 নম্বর শর্ত বাদ দিয়ে বাকি শর্তগুলো তুলে নেব। আলবি কিছু বলতে যাবে তার আগে দরজায় নক করে। অলি আলবির হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। অলি জানে না কেন, কিন্তু আলবিকে সে এখনো ভয় পায়। আলবির হাত ধরা আর সিংহের হাত ধরা তার কাছে সমান ছিল। এদিকে এমন টাইমে ডিস্টার্ব করায় আলবি বেশ বিরক্ত হলো, তবুও দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, কামিন। সোহেল হাতে করে অনেকগুলো ফাইল নিয়ে রুমে প্রবেশ করলো। ফাইলগুলো আলবির ডেস্কের উপরে রেখে বলল, স্যার ফাইলগুলোতে আপনার সাইন প্রয়োজন। আলবি ফাইলগুলোর দিকে তাকিয়ে বেশ বিরক্ত হলো। সাইন চাইলে কি সাইন দিয়ে দেওয়া যায়? সেগুলো তো আগে চেক করতে হবে, তাই না? কিন্তু এতগুলো ফাইল সে কতক্ষণে চেক করবে? আলবি একবার অলির দিকে তাকালো। মেয়েটা অন্যদিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলবি কিছু একটা ভেবে বলল, ইয়াদ অফিসে আসতে? সোহেল বলল, না স্যার, ইয়াদ স্যার আজকে অফিসে আসেননি। ওকে, তুমি যাও, আমি এগুলো সাইন করে তোমাকে ডাক দেবো। সোহেল মাথা নেড়ে চলে যায়। ফাইলগুলো দেখে আলবির প্রচন্ড রাগ উঠছে। সে তো সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইছিল, কিন্তু কাজ আরো বেড়ে গেল। তার উপর ইয়াদও আসেনি। উসমান মির্জা আর ইয়ামিন মির্জাও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া এই ফাইলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তার নিজেই চেক করা দেখা উচিত। আলবি একটা শ্বাস ফেলে ফাইলগুলো চেক করতে লাগলো। অলিও বুঝতে পারলো যে আলবি অনেক কাজ আছে। সে আর আলবির কাছে না গিয়ে সবাইকে বসে পড়ল। অন্যদিকে বস, বিশ্বাস করুন আমি নিজেও জানি না যে মেয়েটা কিভাবে পালিয়ে গেছে। নোমানের কথা শুনে রেগে ফেটে পড়ে ফোনের ওপাশ থেকে রিফাত। আমার কেন মনে হচ্ছে যে তুই নিজেই ওকে পালিয়ে যেতে সাহায্য করেছিস? বস, আপনি এসব কি বলছেন? আপনি তো জানেনই যে টাকাগুলো আমার কত বেশি প্রয়োজন। তাছাড়া আমি যদি মেয়েটাকে বাঁচাতে চাইলাম তাহলে কি কিডন্যাপ করে নিয়ে আসতাম? আপনি বলুন। ফোনের ওপাশে থাকা রিফাত হাত থেকে অন্য লোকটা ফোন নিয়ে বলে ওঠে, এতগুলো গার্ড থাকতে কি করে মেয়েটা পালিয়ে গেল? তুই কি করছিলি তখন? বস, আমি মেয়েটার হাতে ঘুমের ইনজেকশন পুশ করে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে আমার ঘুম ভাঙতেই দেখলাম আমি হসপিটালে আসি। বস, মেয়েটা প্রচন্ড চালাক, আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে পালিয়ে গেছে। ফোনের ওপাশে থাকা লোকটা কটকট গলায় বলে ওঠে, আমি জানি না কিভাবে, কিন্তু মেয়েটাকে আবারও বন্দি কর নোমান, নয়তো এই মেয়েটার জায়গায় তোর নানিকেই কবর করে দেব। তুই আমাকে চিনিস না। লোকটার কথা শুনে নোমান আটকে উঠলো। লোকটা যে এত নিকৃষ্ট সেটা নোমান ভাবতেও পারেনি। নোমান যদি জানতো যে আঘাতটা নানুর উপরে এসে পড়বে তাহলে অলিকে সে কোনোভাবে পালিয়ে যেতে সাহায্য করতো না। টুই টুই আওয়াজে কল কেটে যায়। বিকেল 3টা। আলবির কাজ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আলবি সব ফাইলগুলো গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। রুমের কোনায় থাকা সোফার দিকে চোখ পড়তেই থমকে গেল। সেখানে বসে থাকতে থাকতে অলি কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। চোখ বোচা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। অলির গালের দাগগুলো দেখে আলবির বুক কেঁপে উঠলো। সে চোখ নামিয়ে ধীরে ধীরে অলির সামনে এসে বসলো। অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে একরাশ অপরাধ বোধ। তোর চেহারার এই অবস্থা রিফাত করেছে, তাই না? আমি ওকে ছাড়বো না হানিবি। আই এম সরি, আমি তোকে প্রোটেক্ট করতে পারিনি। আমার উচিত ছিল তোকে জোর করে নিজের কাছে আটকে রাখা। আসলে আমি শুনেছিলাম ভালোবাসা নাকি আটকে রাখতে নেই, মুক্ত করে দিতে হয়। আর মুক্ত করে দেওয়ার পরেও যে চলে না গিয়ে ফিরে আসে তাকে অনেক যত্ন করে আগলে রাখতে হয়। আমি জানি না কি হচ্ছে বা ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি আজ থেকে তোকে প্রোটেক্ট করব, তোকে আগলে রাখবো, প্রমিস করলাম। অফিস রুমের ভেতরে যেন একটা ভারী নীরবতা চলে এলো। জানালার পর্দা নড়ছে ধীরে ধীরে। আলবি নিচু হয়ে অলির চুলে হাত বুলিয়ে দিল নিঃশব্দে। তো হেই হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো একটু ব্যস্ততায় পার্টগুলো একদিন পর দিয়েছি, তো আজকে থেকে চেষ্টা করবো প্রতিদিন পার্ট দেওয়ার জন্য। তোমরা আমাকে সবাই ক্ষমার চোখে দেখবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।